হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফিকুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক, তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আমি আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর ক্লাস নেব। আজকের পাঠের শিরোনাম সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থীরা, তোমরা এবার চিত্রের দিকে লক্ষ্য করো। চিত্রে পি কিউ আর একটি ত্রিভুজ। এখানে আর কোণটি কোন ধরনের কোণ? আর কোণটি হচ্ছে এক সমকোণ। তাহলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? যে ত্রিভুজে একটি কোণ এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সুতরাং পি কিউ আর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থীরা, সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে কি কি নামে অভিহিত করা হয় এটা জানা আছে কি? সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত পাশের যে বাহু তাকে কি বলা হয়? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। পি কিউ আর ত্রিভুজের আর কোণটি এক সমকোণ। তাহলে আর কোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু পি কিউ, এই বাহুটাকে বলা হবে অতিভুজ। অতিভুজ। এখন আরো দুইটা বাহু বাকি থাকলো, যে বাহু দুইটা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। এই সমকোণ সংলগ্ন বাহু কোনটা বাহুকে কি বলা হয়? শিক্ষার্থীরা, এখানে পি আর বাহুটা উলম্ব বা খাড়া ভাবে অবস্থান করতেছে, এই বাহুটাকে বলা হয় লম্ব। আর কিউ আর বাহুটা অনুভূমিক বা ভূমির সমান্তরাল অবস্থান করে, এই বাহুটাকে বলা হচ্ছে ভূমি। এটা হলো ভূমি। তাহলে তোমরা একটা সমকোণী ত্রিভুজের কোনটা বাহুকে কি বলা হয়, কি নামে অভিহিত করা হয় এটা জানতে পারলে। শিক্ষার্থীরা, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বা সমকোণ বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে এদেরকে কি ধরনের কোণ বলা হয়? সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ? তো তোমরা জানো যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তার মধ্যে সমকোণী ত্রিভুজের একটা কোণ একাই এক সমকোণ। তাহলে অপর দুইটা কোণের সমষ্টি এক সমকোণ, অর্থাৎ অপর কোণ দুইটা প্রত্যেকটি এক সমকোণের চেয়ে ছোট। আবার প্রত্যেকটি কোণ 0 ডিগ্রির চেয়ে বড়। আর তোমরা জানো 0 ডিগ্রির চেয়ে বড় এবং এক সমকোণের চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। সুতরাং সমকোণ আর বাদ দিয়ে পি কোণ আর কিউ কোণ এরা প্রত্যেককে হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে পি কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। কিউ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে এরা প্রত্যেককে সূক্ষ্ম কোণ। এখন আমরা জানবো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে কোন কোণটাকে কি বলা হয়, কোন বাহুটাকে, একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে কোন বাহুটাকে কি বলা হয়। তো তোমরা চিত্রটি লক্ষ্য করো। চিত্রে
এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটি এক সমকোণ। ধরা যাক এ একটি সূক্ষ্মকোণ যার পরিমাণ হচ্ছে থিটা। থিটা হচ্ছে একটি গ্রিক শব্দ। এখন থিটা কোণের সাপেক্ষে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে কি বলতে পারি? তো আগের মতোই সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। তাহলে বি সমকোণের বিপরীত বাহু এসি, এসি হচ্ছে অতিভুজ। অতিভুজ। এখন এই সূক্ষ্মকোণ থিটা বা এই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত পাশে যে বাহুটা আছে সেটাকে বলা হবে থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত পাশে আছে বিসি বাহু, তাহলে বিসি বাহু হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। আর অতিভুজ এসি বাদ দিয়ে থিটা কোণ সৃষ্টিকারী আরেকটি বাহু হচ্ছে এবি বাহু। অতিভুজ বাদ দিয়ে থিটা কোণ সৃষ্টিকারী অপর যে বাহুটা আছে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। শিক্ষার্থীরা, তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে কোন বাহুটাকে কি বলা হয় এটা জানলে তো? এটা যাতে তোমাদের ভালো করে মনে থাকে এজন্য আমরা আরো একটু বেশি প্র্যাকটিস করি। চিত্রের দিকে লক্ষ্য করো। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমকোণ, বি কোণ হলো সূক্ষ্মকোণ। আবার পি কিউ আর অপর একটি ত্রিভুজ যার আর কোণ সমকোণ, বি কোণ হলো একটা সূক্ষ্মকোণ। এবং ত্রিভুজ ডি ই এফ, এখানে ডি হলো সমকোণ আর এফ হলো সূক্ষ্মকোণ। এই তিনটা ত্রিভুজের সাহায্যে আমরা নিচের ছকটি পূরণ করি। শিক্ষার্থীরা, ছকটা লক্ষ্য করো। ত্রিভুজ, সূক্ষ্মকোণ, বিপরীত বাহু, আর সন্নিহিত বাহু। ত্রিভুজ এ বি সি, এ বি সি, সূক্ষ্মকোণ বি। তাহলে সূক্ষ্মকোণ বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, বিপরীত বাহু এসি। এবিসি ত্রিভুজের অতিভুজ বি বাদ দিয়ে সূক্ষ্মকোণ বি সৃষ্টিকারী আরেকটি বাহু হচ্ছে বিসি। সুতরাং সন্নিহিত বাহু হচ্ছে বিসি। আবার ত্রিভুজ পি কিউ আর, এর সূক্ষ্মকোণ হচ্ছে পি। পি সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত পাশে আছে কিউ আর বাহু।
সুতরাং বিপরীত বাহু হচ্ছে কিউ আর। অতিভুজ PQ বাদ দিয়ে পি কোণ সৃষ্টিকারী আরেকটি বাহু হচ্ছে PR। সুতরাং PR হচ্ছে সন্নিহিত বাহু PR। এবার ত্রিভুজ DEF এর সূক্ষ্মকোণ হচ্ছে F। সূক্ষ্মকোণ F এর সরাসরি বিপরীত পাশে আছে DE বাহু। সুতরাং DE হচ্ছে F কোণের বিপরীত বাহু। আর অতিভুজ EF বাদ দিয়ে F সূক্ষ্মকোণ সৃষ্টিকারী আরেকটি বাহু হচ্ছে DF। সুতরাং DF হচ্ছে F সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু। শিক্ষার্থীরা, তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো যে একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে একটা সমকোণী ত্রিভুজের কোণ বাহুটাকে কি বলা হয়। শিক্ষার্থীরা, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই দুটার চেয়ে বড় হয়। এখন আমরা যদি বের করতে চাই যে একটা অতিভুজ বিপরীত বাহুর চেয়ে কতটুকু বড় বা কত গুণ বড়, বা সন্নিহিত বাহুর চেয়ে কত গুণ বড়, একটার সাথে যদি আমরা একটা তুলনা করতে চাই, বিপরীত বাহুর সাথে অতিভুজের তুলনা করতে চাই বা সন্নিহিত বাহুর সাথে অতিভুজের তুলনা করতে চাই, আর এই তুলনা করাকে বলা হয় অনুপাত। অর্থাৎ আমরা একটা সমকোণী ত্রিভুজের দুটি করে বাহু নিয়ে আমরা অনেকগুলো অনুপাত বের করতে পারি। তো দেখি আমরা কয়টি অনুপাত বের করতে পারি। প্রথম অনুপাত হলো বিপরীত বাহু ও অতিভুজের অনুপাত। বিপরীত বাহু বাই অতিভুজ এর পরের অনুপাত হলো সন্নিহিত বাহু ও অতিভুজের অনুপাত। অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। তারপরের অনুপাত হলো বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত। অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। শিক্ষার্থীরা, আমরা এখানে তিনটা অনুপাত পেলাম। এখন এই তিনটা অনুপাতকে যদি আমরা বিপরীত করি, প্রথম অনুপাতটাকে যদি আমরা বিপরীত করি, তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ এর বিপরীত অনুপাত হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ এর যদি আমরা বিপরীত অনুপাত নেই, তাহলে দাঁড়ায় অতিভুজ বাই সন্নিহিত বাহু। আবার বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর যদি আমরা বিপরীত অনুপাত লিখি, তাহলে দাঁড়ায় সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থেকে আমরা মোট 6টি অনুপাত পাচ্ছি। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থেকে মোট 6টি অনুপাত পাওয়া যায়।
শিক্ষার্থীরা বা লক্ষ্য করো, চিত্রে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ ডি ই এফ। এখানে দুটা ত্রিভুজে সমকোণী ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের সি কোণ এক সমকোণ, ডি ই এফ ত্রিভুজের এফ কোণ এক সমকোণ। এখন ধরে নেওয়া যাক এবিসি ত্রিভুজের বি কোণ আর ডিইএফ ত্রিভুজের ই কোণ পরস্পর সমান। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ, ডিইএফ ত্রিভুজের ই কোণ, এবিসি ত্রিভুজের সি কোণ আর ডিইএফ ত্রিভুজের এফ কোণ সমান। অর্থাৎ এবিসি ত্রিভুজের দুইটা কোণ ডিইএফ ত্রিভুজের দুইটা কোণের সমান। শিক্ষার্থীরা, একটি ত্রিভুজের দুইটা কোণ আরেকটি ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সেই ত্রিভুজদ্বয়কে বলা হয় সদৃশ ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ হচ্ছে সদৃশ ত্রিভুজ। শিক্ষার্থীরা, আবার ত্রিভুজদ্বয় সমকোণী ত্রিভুজও বটে। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ হলো সদৃশ সমকোণী ত্রিভুজ। এখন শিক্ষার্থীরা, সদৃশটার বিষয়টা কি? সদৃশটা হচ্ছে আকৃতির পরিবর্তন না করে আকারের পরিবর্তন করা। তোমরা যখন ছবি তোলো, ছবিকে জুম করে বড় করো, এই যে জুম করে বড় করো, এখানে আকারের পরিবর্তন হয় কিন্তু ছবির আকৃতির কোনো পরিবর্তন হয় না। এটাই হলো সদৃশ। বড় ছবি ছোট ছবি পরস্পর সদৃশ। এখন আমরা একটা সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বের করে দেখি কি রকম হয়। মনে করো একটা সদৃশ ত্রিভুজ এ বি সি এর এবি বাহু হচ্ছে 4 একক, বিসি বাহু হচ্ছে 3 একক এবং এটা সমকোণী ত্রিভুজ। কাজেই অতিভুজ বি কোণটা এক সমকোণ, কাজেই অতিভুজ এসি হবে 5 একক। এটা 1 নং ত্রিভুজ। শিক্ষার্থীরা, এই ত্রিভুজটাকে যদি আমরা বড় করি, তাহলে মনে করো বড় করে এবি বাহুটাকে করা হলো 8 একক, বিসি বাহুটাকে করা হলো 6 একক। তাহলে এ বি সি, বি কোণটা এক সমকোণ, তাহলে এসি অতিভুজ, এসি অতিভুজ নিশ্চয় দাঁড়াচ্ছে 10 একক পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা হলো 2 নং ত্রিভুজ। এখন আমরা এই ত্রিভুজ দুইটার বাহুগুলোর অনুপাত বের করে দেখব। ত্রিভুজগুলো থেকে নিচের ছকটি পূরণ করা যাক। প্রথমে হচ্ছে ত্রিভুজ, তারপরে বিসি বাহু বাই এসি বাহু, তারপর এবি বাহু বাই এসি বাহু, তারপর বিসি বাহু বাই এবি বাহু। এবার ত্রিভুজ নং 1
বিসি বাহুকে এসি বাহু দ্বারা ভাগ করতে হবে। বিসি বাহু হচ্ছে 3 একক, এসি বাহু হচ্ছে 5 একক। 3 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0.6। এবার এবি বাহুকে এসি বাহু দ্বারা ভাগ করতে হবে। এবি বাহু হচ্ছে 4 একক, এসি বাহু হচ্ছে 5 একক। তাহলে 4 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় ভাগফল হবে 0.8। এবার বিসি বাহু ভাগ এবি বাহু। বিসি হচ্ছে 3 একক আর এবি বাহু হচ্ছে 4 একক। 3 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় ভাগফল হবে 0.75। এবার 2 নং ত্রিভুজের জন্য 2 নং ত্রিভুজে বিসি বাহু হচ্ছে 6 একক, এসি বাহু হচ্ছে 10 একক। 6 কে যদি 10 একক 10 দ্বারা ভাগ করা হয় 6 ভাগ 10 ইকুয়াল টু হচ্ছে 0.6। এবার এবি ভাগ এসি। এবি হচ্ছে 8 একক, এসি হচ্ছে 10 একক। 8 কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.8। এবার বিসি বাই এবি। বিসি হচ্ছে 6 একক, এবি হচ্ছে 8 একক। 6 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় ভাগফল হবে 0.75। তাহলে লক্ষ্য করো ত্রিভুজের আকৃতি ঠিক রেখে আকার যদি পরিবর্তন করা হয় অর্থাৎ ছোট বা বড় করা হয় তাহলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দুইটা সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আর দুইটা সদৃশ ত্রিভুজের বাহুগুলোর মানের অনুপাত হচ্ছে ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থীরা একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাত সূক্ষ্মকোণের উপর নির্ভরশীল। সেটা কিভাবে আমরা একটু দেখে নেই। মনে করো এ বি সি ত্রিভুজের সূক্ষ্মকোণ এ হলো আলফা আর সূক্ষ্মকোণ সি হলো বিটা। আলফা বিটা এ দুটো হচ্ছে গ্রিক অক্ষর, থিটা অক্ষরের মতো। এখন আলফা কোণের জন্য বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত বের করি। তাহলে আলফা কোণের জন্য বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি বাই আলফা কোণের সন্নিহিত বাহু হচ্ছে এবি। এবার বিটা কোণের জন্য আমরা বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত বের করি। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর বিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে বিসি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আলফা কোণের জন্য বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত বিসি বাই এবি, কিন্তু বিটা কোণের জন্য বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে এবি বাই বিসি। অর্থাৎ আলফা কোণের জন্য বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর যে অনুপাত, কিন্তু বিটা কোণের জন্য বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে তার বিপরীত অনুপাত। অর্থাৎ সূক্ষ্মকোণের মান পরিবর্তন হলে
বাহুগুলোর অনুপাতের মানও পরিবর্তন হয়। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এর পূর্বে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থেকে মোট কয় ধরনের অনুপাত পেয়েছিলে? আমরা মোট 6 ধরনের অনুপাত পেয়েছিলাম, তাই না? নিশ্চয় এই 6 ধরনের অনুপাতের 6 ধরনের নাম থাকবে। হ্যাঁ, এই 6 ধরনের অনুপাতের 6 ধরনের নাম আছে। এখন দেখা যাক কোন অনুপাতকে কি বলা হয়। একটা সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণের জন্য বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে বলা হয় থিটা কোণের সাইন। বিপরীত বাহু ও অতিভুজের অনুপাতকে বলা হয় থিটা কোণের সাইন। অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। এটাকে বলা হয় থিটা কোণের সাইন, লেখা হয় সাইন থিটা। আবার সাইন থিটাকে সংক্ষেপে লেখা হয় SIN, সাইন থিটা। অর্থাৎ তাহলে সাইন থিটা সমান দাঁড়াচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এবার সন্নিহিত বাহু ও অতিভুজের যে অনুপাত, থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু ও অতিভুজের অনুপাতকে বলা হয় থিটা কোণের কোসাইন। তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটাকে বলা হয় থিটা কোণের কোসাইন, লেখা হয় ও সাইন থিটা। এটাকে সংক্ষেপে লেখা হয় cos থিটা। তো শিক্ষার্থীরা, cos থিটা সমান দাঁড়াচ্ছে কি? cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। এবার বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর যে অনুপাত, থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর যে অনুপাত, এটাকে বলা হয় থিটা কোণের ট্যানজেন্ট। থিটা কোণের ট্যানজেন্ট অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান থিটা কোণের ট্যানজেন্ট, লেখা হয় ট্যানজেন্ট থিটা। এটাকে সংক্ষেপে লেখা হয় ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান আমরা কি পাচ্ছি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান হচ্ছে ট্যান থিটা। শিক্ষার্থীরা, এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাতকে বলা হয় মৌলিক অনুপাত। এই মৌলিক অনুপাত তিনটা কোন কোন বাহুর অনুপাত, এটা যাতে তোমরা সহজে মনে রাখতে পারো, এজন্য আমি একটা ছন্দ তৈরি করেছি। ছন্দটা লিখে দেওয়া যাক। আমরা সাইন থিটা সমান কি পেয়েছি? বিপরীত বাহু বাই অতিভুজ। এটাকে লিখতে পারি বা এটাকে এভাবে মনে রাখতে পারি, সাগর বীরের বাহু অতি। cos থিটা সমান আমরা কি পেয়েছি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এভাবে মনে রাখতে পারি, কমল সন্ন্যাসীর বাহু অতি। এবার ট্যান থিটা সমান আমরা কি পেয়েছি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটাকে লিখতে পারি, এটা কিভাবে মনে রাখা যায়? ট্যাপা বীরের বাহু
যেন সন্ন্যাসীর বাহু। ট্যাপা বীরের বাহু যেন সন্ন্যাসীর বাহু। তাহলে এই ছন্দের সাহায্যে কোন অনুপাত, কোন কোন বাহুর অনুপাত, কোন কোন বাহু দিয়ে গঠিত সেটা আমরা সহজেই মনে রাখতে পারবো। সাগর বীরের বাহু অতি, কমল সন্ন্যাসীর বাহু অতি, ট্যাপা বীরের বাহু যেন সন্ন্যাসীর বাহু। শিক্ষার্থীরা, আরো তিনটা অনুপাত আছে। এই তিনটা অনুপাত হচ্ছে মৌলিক অনুপাত, তিনটা বিপরীত অনুপাত। এখন দেখা যাক বিপরীত অনুপাতগুলো কিভাবে আসে। এই যে ট্যানজেন্ট থিটা বা ট্যান থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কোট্যানজেন্ট থিটা। এর বিপরীত অনুপাত কি? কোট্যানজেন্ট থিটা। তাহলে আমরা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, এই অনুপাতটাকে লিখতে পারি কোট্যানজেন্ট থিটা। এই কোট্যানজেন্ট থিটাকে সংক্ষেপে লেখা হয় কট থিটা। শিক্ষার্থীরা, এবার কোসাইন থিটা। এই কোসাইন থিটার বিপরীত অনুপাতকে বলা হয় সেকেন্ড থিটা। অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু, এটাকে বলা হচ্ছে সেকেন্ড থিটা। সেকেন্ড থিটা, এটাকে সংক্ষেপে লেখা হয় সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি দাঁড়াচ্ছে? অতিভুজ বাই সন্নিহিত বাহু। এবার সাইন থিটা যে আছে, এই সাইন থিটার বিপরীত অনুপাতকে বলা হয় কোসেকেন্ড থিটা। তাহলে সাইন থিটার বিপরীত অনুপাত অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু, বিপরীত বাহু, এটাকে বলা হচ্ছে কোসেকেন্ড থিটা। সংক্ষেপে লেখা হয় কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান দাঁড়াচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় সেগুলা শিখলে। শিক্ষার্থীরা, এবার এক নজরে দেখা যাক এই 6টি অনুপাত কোন কোন বাহুর অনুপাত। তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। কট থিটা সমান সন্নিহিত
বাহু বাই বিপরীত বাহু, বিপরীত বাহু। সেক থিটা সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু। আর কোসেক থিটা সমান অতিভুজ বাই বিপরীত বাহু। তো শিক্ষার্থীরা, তোমরা এই অনুপাতগুলো ভালো করে প্র্যাকটিস করবে যাতে মনে থাকে। তো আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।